আমি যাচ্ছি মামার বাড়ি। এক কথায় মামার আদেশই বলা যেতে পারে। আজ দেখতে দেখতে 12টা বছর কেটে গেছে, মামার বাড়ি আর যাওয়া হয়নি। তাই মামা ফোন করে বেশ ভালোই বকাঝকা করেছিলেন। এই টেনে ঝাঁকুনি খেতে খেতে আমি চলেছি মামা বাড়ির উদ্দেশ্যে। আমার সঙ্গী হলেন এগালের একজন দিকপাল সাহিত্যিক। হঠাৎই সঙ্গী ভদ্রলোক আবিষ্কার করলেন সামনের একখানা কামরার সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তারই পরিচিত একদল, আর তাদের কামরায় খালি হচ্ছে একখানা। বেশ হলো মশাই আপনার, আপনি এখন এক ছত্র, বেশ সম্রাটের মতোই ঘুমিয়ে যেতে পারবেন। বলেই লোকটি মালপত্র নিয়ে চলে গেলেন। আমি অবশ্য তাকে কখনো দেখিনি। এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনা আমি কখনো করিনি। এই নিয়ে রীতিমতোই শঙ্কিত ছিলাম আমি। সাহিত্য আর সাহিত্যিক দুটোকেই আমি দারুণ ভয় করি। এই কথা স্বীকার করতে লজ্জা নেই যে সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জুলো বলে আমার মনে হয়। সারা ভারতবর্ষে কত ভাষায় কত বই ছাপা হয় তার হিসাব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু কোনো বিখ্যাত সাহিত্যিক যদি হঠাৎ জিজ্ঞাসা করে বসেন তার কি কি বই আমি পড়েছি, তাহলেই হয়ে গেল। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তি অনুভব করলাম। নিজের মতো বিছানা পেতে নিলাম, তারপর আরাম করে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। উইকা বেগে আমাদের ট্রেন তখন এগিয়ে চলেছে, কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কীরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসল। হঠাৎই মনে হতে লাগলো আমি একা, শুধু এই ছোট কামরাটুকুর ভেতরেই নয়, এই বিরাট ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোনো যাত্রী নাই। যেন এই অতিকায় ভিতরে গাড়ি আমাকে নিয়ে একরাশ অজানা অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসে আলো জ্বালিয়ে দিলাম, আর তীক্ষ্ণ আলোর একটা ঝাপটা চোখে এসে লাগার সঙ্গে সঙ্গে অস্থির ঘোরটা কেটে গেল। সত্যি কথা বলতে গেলে হাসিই পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে, ভদ্রলোক আবার সহযাত্রী হতে না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে। সঙ্গে থাকলে আর রক্ষে ছিল না। কি করে যেসব উদ্ভট কল্পনা আমার মাথায় এলো, আশ্চর্য। সেই মাত্র কিছুক্ষণের জন্য তারপর একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসলো। ট্রেনটা কি বেশ জোরেই যাচ্ছে নাকি? যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর জানি একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো। অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ছুটছে ট্রেনটা, পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীর পুল। এই নির্জন দেশের যাত্রা যেন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই উপায় নাই। কে বলতে পারে কোথায় আলগা হয়েছে একটা ফিস প্লেট, কোথায় বা বীজের পিলারে ধরেছে ফাটল। মুহূর্তের মধ্যে লাইন ছিঁড়ে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা। তারপর সব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। ট্রেনের একটা ভীষণ আওয়াজে আমার ঘুমটা আবার ভেঙে গেল। ট্রেনটা কোনো একটা স্টেশনে এসে থেমেছে। আমি চোখের পাতা দুটো এক করতে যাব, এমন সময় নূপুরের শব্দ আমার কানে এলো। প্রথমে ভাবলাম কোনো যাত্রী হয়তো উঠেছে ট্রেনেতে, কিন্তু শব্দটা এক নাগাড়ে অনবরত আমার কানে তীরের মতো বিঁধছিল। আমি উঠে বসলাম। কে কে ওখানে? কিছুটা এগিয়ে যেতেই একটা বাজে ভ্যাপসা গন্ধে পুরো মাথাটা ঘুরে উঠল। গন্ধের উৎসস্থান খুঁজতেই এদিক ওদিক তাকাতেই দেখলাম সিটের তলা থেকে রক্ত গড়িয়ে আসছে। আমি ধীর পায়ে এগিয়ে যাচ্ছি রক্তের উৎসর দিকে। সিটের পাশে বসে সিটের তলায় তাকাতেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। আরে এ তো সেই দিকপাল সাহিত্যিক ভদ্রলোকটা, এখানে কি করে এলো?
হাঁপাতে হাঁপাতে একটা বেঞ্চে গিয়ে বসলাম। জলটা নিন না আমার হাত থেকে। হ্যাঁ দিন। কোনো কথা না ভেবে আমি হাত বাড়িয়ে জলটা নিয়ে নিলাম। জলটা খেতে যাব এমন সময় মনে হলো, এই ফাঁকা স্টেশনে কে আমায় জল দেবে? কথাটা ভাবতে ভাবতে আমার হাতের গ্লাসের জলটা লাল হয়ে গেল। তারপর মহিলার দিকে তাকাতেই দেখি ঘোমটা দিয়ে এক ভদ্রমহিলা বসে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি, আর এত রাতে এই স্টেশনে কি করছেন? আমার কথাটা শেষ হতে না হতেই মেয়েটির মুখ থেকে ঘোমটাটা সরে গেল। ঘোমটাটা খুলতেই একটা বিভৎস দৃশ্য আমার সামনে ভেসে উঠল। দেখলাম সাদা ফ্যাকাশে একটা মুখ, চোখ দুটো যেন সম্পূর্ণ সাদা, আর গোলার কাছে একটা কাটা দাগ। আমি কোনো কিছু না ভেবে সেখান থেকে ছুটে পালিয়ে গেলাম। ফাঁকা স্টেশনের মধ্যে আমি একাই দৌড়াচ্ছি। জলটা নিন না আমার হাত থেকে। আবার সেই একই কণ্ঠস্বর। আমি আবার দৌড়তে লাগলাম। এই সময় দেখি ট্রেনটা হর্ন মারল। আমি নিজের সর্বশক্তি দিয়ে ট্রেনে ওঠার জন্য দৌড়তে লাগলাম, কিন্তু আমার সব চেষ্টাই ব্যর্থ হলো। ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমি কি করব ভেবে পেলাম না। আমি হাঁপাতে থাকলাম। আমার এই স্টেশনে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কিছুটা দূরে একটা কাঠের বেঞ্চে দেখতে পেয়ে আমি বসলাম। হঠাৎ আমার নজরে পড়ল কিছুটা দূরে একটা আলোর কাছে প্ল্যাটফর্মের উপরে ল্যাম্পপোস্ট। সেখান থেকে ক্ষীণ হয়ে নেমে আসছে হলুদ রঙের আলো, এবং সেই আলোর মধ্যেই দাঁড়িয়ে রয়েছে একটা লোক। আমি এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছি, আর মনে মনে ভাবছি, এই দৃশ্য তো আমার পরিচিত। এ তো সেই সাহিত্যিক যাত্রী, কিন্তু এ তো ট্রেনে ছিল। এইসব কথাই ভাবছি, আর বুঝতে পারছি আমার আশপাশে কারো যেন ছোটাছুটি করছে, কিন্তু তারা অদৃশ্য, কাউকেই আমি দেখতে পাচ্ছি না। আমি নিজের মনেই শক্ত করে চুপচাপ বেঞ্চে বসে থাকলাম, আর মনে মনে ভাবলাম, যা হবার হোক, আজের শেষ দেখেই ছাড়ব। আমি আবার সেই আলোর দিকে তাকিয়ে থাকলাম, আর দেখলাম দূরে দাঁড়িয়ে থাকা সেই লোকটি ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। মুখের আকৃতি সে আগের মতোই বিভৎস। ভয়ে আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেল। বুঝতে পারলাম আমি চিৎকার করার ক্ষমতা হারিয়েছি। আমি বেঞ্চ থেকে উঠে দৌড়তে লাগলাম, কিন্তু একটা শক্ত কিছুতে ধাক্কা লাগায় আমি আবার পড়ে গেলাম। বাঁচাও, বাঁচাও, আমি কিছু করিনি। বাঁচাও, বাঁচাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আরে ও মশাই, হ্যাঁ, কি সব ঘুমের মধ্যে বকছেন? আপনার স্টেশন এসে গেছে, আপনি নামতে পারেন। যত রাজ্যের পাগলগুলো জুটেও যায়। টিটি বিড়বিড় করতে করতে এগিয়ে গেল। আমি কতকটা নিজের প্রতি লজ্জিত হয়ে আমার মালপত্রগুলো নিয়ে সেখান থেকে নেমে গেলাম। স্টেশনে রিক্সা পাঠিয়ে দিয়েছিলেন আমার মামা। আমি রিক্সায় উঠে সোজা চললাম মামার বাড়ির দিকে। মামা ব্যাচেলার মানুষ, একটু পাগল ধরনের। প্রথম জীবনে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন তিনি। তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন। গ্রামটা একেবারেই দায়িত্ব কাম। মামার কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে সুচিকিৎসক হয়ে বসেছেন তিনি। পাহাড় শালবন ঘেরা ছোট্ট একটা নদী আর কয়েক ছোট ঘর নিয়ে একটা গ্রাম। মামার বাড়িটা খুব ছোট, অত্যন্ত মনোরম জায়গা। তার সৌন্দর্য আমি সঠিক বর্ণনা করতে পারবো না। আমার ধারণা, কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য পালিয়ে আত্মরক্ষা করতে চায় তাদের জন্য এই জায়গা আদর্শ। ঘরের কাছে পৌঁছাতেই দেখলাম মামা দাঁড়িয়ে আছে। তার মাথার উপরে পাকা চুল ঝকঝক করছিল রোদে, কিন্তু তার চেয়েও ঝকঝকে হলো মামার হাসি। ভাগনা, কেমন আছো? পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি।
আমি মনে মনে হাসলাম। সারা ট্রেনের দুঃস্বপ্নটা আবার আমার মনে পড়ে গেল। আচ্ছা বেশ বেশ, এখন স্নান টান করে নাও, দুপুরে খাওয়ার সময় সব কথা শুনবো। খাবার সময় আমি আমার দুঃস্বপ্নের কথাটা মামাকে বললাম। আসার সময় ভুলভাল কিছু খেয়ে এসেছিলে? হ্যাঁ, খেয়েছিলাম, একটু বেশি হয়ে গেছিল। ও তাই এই কাণ্ড। পিঠ গরম হলে ওসব ভুলভাল চিন্তা মাথার মধ্যে ঘোরে। আচ্ছা শোন, তুই খাওয়া দাওয়া করে ঘন্টা 3 ঘুমো, আমি ততক্ষণ পাশের গ্রাম থেকে রুগী দেখার পাটটা সেরে আসি। খাওয়া দাওয়ার পর মামার ডাক্তারি ব্যাখ্যাটা মনটাকে বেশ ঝরঝরে করে দিল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। তাই এই ধরনের গল্প আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পান সবার আগে।